প্রধানমন্ত্রীর সুরক্ষিত দফতরে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি থাবা। মাত্র 500-600 টাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে দেশের সবচেয়ে সুরক্ষিত ভবনের সিসি ক্যামেরা ফাঁকি দিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি। এটি কি নিছকই কোনো ছিচকে চোর বা আউটসোর্সিং কর্মীর কাজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে রাষ্ট্রদ্রোহী কোনো গভীর ও ভয়াবহ ষড়যন্ত্র? যে চোর চুরি করেছে সে তো খুব ভালো করেই জানে যে এত বড় জায়গায় হাতে দিলে সে ধরা পড়বেই। তারপরও কেন সে এই দুঃসাহস দেখালো? দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন। এই সামান্য তার চুরির নাটকের আড়ালে কি বাংলাদেশের রাষ্ট্রীয় স্নায়ু কেন্দ্রে কোনো স্পাইওয়্যার বা আড়ি পাতার যন্ত্র বসিয়ে দেয়া হলো না তো? ভারতের দাদাগিরি যখন প্রকাশ্যে ব্যর্থ হচ্ছে, তখন কি তারা উই পোকার মতো ভেতর থেকে বাংলাদেশকে কুঁড়ে কুঁড়ে খাওয়ার নীল নকশা বাস্তবায়ন করছে না? দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা আজ কতটা হুমকির মুখে? সুপ্রিয় দর্শক, আজ আমরা কোনো সাধারণ চুরির খবর বিশ্লেষণ করতে আসিনি। আজকের এই ভিডিওতে আমরা এই চাঞ্চল্যকর ঘটনার পেছনের গভীর ভূ রাজনৈতিক সমীকরণ এবং ভয়াবহ গোয়েন্দা ষড়যন্ত্রের প্রতিটি দিক সহজ সরলভাবে বিশ্লেষণ করব। পুরো বিষয়টি বুঝতে এবং আসল সত্যটি জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি শুরু হয় ঈদুল আজহার ছুটির পর প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন স্বাভাবিক কার্যক্রম শুরু করতে যাবেন, তখনই তিনি রীতিমতো চমকে ওঠেন। তিনি দেখতে পান তার কক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল লাল টেলিফোন বা রেড ফোনের সংযোগ বিচ্ছিন্ন। শুধু একটি ফোন নয়, খোঁজ নিয়ে জানা যায় সচিবালয়ের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের যোগাযোগের ব্যবস্থাও একইভাবে অচল হয়ে আছে। বিষয়টি যখন বিটিসিএল এর প্রকৌশলীদের জানানো হয়, তারা দীর্ঘ 7 ঘন্টার চেষ্টায় সংযোগ পুনরুদ্ধার করতে সক্ষম হন। কিন্তু তদন্তে নেমে যে তথ্য বেরিয়ে আসে তা দেশের প্রতিটি সচেতন নাগরিকের রাতের ঘুম কেড়ে নেয়ার জন্য যথেষ্ট। দেখা যায় সচিবালয়ের 1 নম্বর ভবনের ছাদ থেকে 8 কেজি 200 গ্রাম ওজনের অত্যন্ত দামি কপারের তার কেটে নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তৎপরতায় ধরা পড়ে দুজন। একজন হলো সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র এবং অন্যজন ভাঙাড়ি ব্যবসায়ী রেজাকুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21শে হলের সামনে এক দোকানে মাত্র 600 টাকার বিনিময়ে এই তার বিক্রি করে দেয়া হয়েছিল। দর্শক, আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ চুরির ঘটনা মনে হলেও একটু কমন সেন্স দিয়ে ভাবুন, এটি কোনো সাধারণ ঘটনা নয়, আর এটি কোনো চারটিখানি বিষয়ও নয়। প্রথমত, লাল টেলিফোন বা রেড ফোন কি? এটি কোনো সাধারণ ল্যান্ডলাইন নয়, এটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একটি এনক্রিপ্টেড এবং ক্লোজ লুপ কমিউনিকেশন নেটওয়ার্ক। এই ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রী সরাসরি দেশের নীতি নির্ধারক, মন্ত্রিপরিষদ, নিরাপত্তা বাহিনী এবং বিশ্বের যে কোনো প্রান্তে জরুরি যোগাযোগ করে থাকেন। এই ফোনটি ট্যাপ করা বা এতে আড়ি পাতা সাধারণ প্রযুক্তিতে প্রায় অসম্ভব। এই কারণে এটি এত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, সচিবালয় হলো দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র, যাকে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা সবচেয়ে সুরক্ষিত এলাকা হিসেবে ধরা হয়। যেখানে প্রতিটি প্রবেশ পথ, করিডর এবং ছাদে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি থাকে, সেখানে একজন সাধারণ আউটসোর্সিং কর্মী কিভাবে এতটা সময় নিয়ে 8 কেজির বেশি তার কাটলো? সে কি জানতো না যে সিসিটিভি আছে? সে কি জানতো না যে প্রধানমন্ত্রীর লাইনে হাতে দিলে রাষ্ট্রযন্ত্র কেঁপে উঠবে এবং সে নিশ্চিতভাবেই ধরা পড়বে? অবশ্যই সে জানত। একজন মানুষ নিশ্চিত ধরা পড়ার ঝুঁকি নিয়ে নিজের জীবন বা ক্যারিয়ার ধ্বংস করে মাত্র 600 টাকার জন্য এই কাজ করবে, এমনটা পাগলেও বিশ্বাস করবে না। এখানে আসে আমাদের গভীর রাজনৈতিক বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি। সচেতন নাগরিকদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এর পেছনে কি কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে? বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নাম কিন্তু বারবার সামনে আসছে। আমাদের একটি বিষয় বুঝতে হবে, বাংলাদেশ বর্তমানে একটি পট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র যখন স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন একটি নির্দিষ্ট প্রতিবেশী রাষ্ট্রের সেই পুরনো দাদাগিরি আর খাটছে না। প্রকাশ্যে যখন তারা তাদের আধিপত্য বা দাদাগিরি ফলাতে পারছে না, তখন তারা ভেতরে ভেতরে আমাদের রাষ্ট্রযন্ত্রকে দুর্বল করার চেষ্টা হয়তো করছে। যে আউটসোর্সিং কর্মীর নাম সামনে এসেছে, রঞ্জন চন্দ্র, তার এই দুঃসাহসিক কাজের পর দেশের সাধারণ মানুষের মনে সন্দেহ দানা বাঁধাই স্বাভাবিক। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কিছু অংশের মধ্যে ভারত প্রীতির যে অভিযোগ দীর্ঘকাল ধরে চলে আসছে, এই ঘটনা যেন সেই সন্দেহকে আরও উস্কে দিয়েছে। এটা নিয়ে আমাদের নীতি নির্ধারকদের গভীরভাবে ভাবতে হবে। কেউ যদি
আইডিওলজিক্যালি বা আর্থিকভাবে প্রভাবিত হয়ে অন্য কোনো দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে, তবে তা রাষ্ট্রের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে এই ঘটনা তারই একটি অ্যালার্মিং সাইন। অনেকেই হয়তো ভাবছেন তার তো চুরি হয়েই গেছে, নতুন তার লাগিয়ে দিলেই তো হলো, কিন্তু বিষয়টা এত সোজা নয়। আন্তর্জাতিক গোয়েন্দা তৎপরতার ইতিহাস ঘাঁটলে দেখবেন অনেক সময় মূল অপরাধটি আড়াল করার জন্য একটি ছোট বা সাজানো অপরাধ ঘটানো হয়, যাকে ফলস ফ্ল্যাগ অপারেশন বলা হয়। এমন তো হতেই পারে যে ওই 600 টাকার তার চুরি করাটা ছিল স্রেফ একটা আইওয়াশ বা লোক দেখানো নাটক। আসল উদ্দেশ্য হয়তো ছিল ওই কাটা তারের মাঝখানে অত্যাধুনিক কোনো স্পাইওয়্যার, মাইক্রোচিপ বা আড়ি পাতার যন্ত্র বসিয়ে দেয়া। আজ আমরা যাকে নিছক চুরি ভাবছি, আজ থেকে 10 বা 15 বছর পর হয়তো কোনো ডিক্লাসিফাইড রিপোর্টের বা কোনো উইকিলিক্স ফাইলে প্রকাশ পাবে যে ওই ছুটির দিনগুলোতে আসলে রেড টেলিফোন হ্যাক করা হয়েছিল। হয়তো প্রকাশ পাবে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র ঠিক ওই সময়টাতেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিটি গোপনীয় কথা শোনার ব্যবস্থা করে নিয়েছিল। এর প্রকৃত মূল্য মাত্র 600 টাকা নয়, এর প্রকৃত মূল্য হয়তো দিতে হবে পুরো বাংলাদেশকে, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে। এই পুরো ঘটনাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি অশনি সংকেত। যদি সচিবালয়ের মতো জায়গায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টেলিফোনের তারের নিরাপত্তা না থাকে, তাহলে সারা দেশের মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? তারেক রহমান নিজে যখন হেঁটে হেঁটে সাধারণ মানুষের সাথে মিশছেন, সাদা মাটা ভাবে চলাফেরা করছেন, তখন তার নিজের দফতরেই এমন ভয়ঙ্কর ফাটল। এটি কি আমাদের নিরাপত্তা বাহিনী, এসএসএফ বা গোয়েন্দা সংস্থাগুলোকে এক বিশাল ব্যর্থতার পরিচয় দিচ্ছে না? সামান্য একজন আউটসোর্সিং কর্মী যদি এই কাজ করতে পারে, তাহলে তো যে কোনো দিন রাষ্ট্রের শীর্ষ ব্যক্তির খাবারে বিষ মিশিয়ে দেয়া বা অন্য কোনো বড় ধরনের নাশকতার ঘটনা ঘটানো অসম্ভব কিছু নয়। দর্শক, এই কারণেই আমরা বলছি এটি কোনো ছেলে খেলা নয়। গ্রেফতারকৃত রঞ্জন চন্দ্রকে কেবল চুরির মামলায় বিচার করলে চলবে না, তাকে রিমান্ডে নিতে হবে। কোনো সাধারণ পুলিশ রিমান্ড নয়, একেবারে জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে রীতিমতো ডিপ ইন্টারোগেশন বা তথ্য বের করার জন্য যা যা করা প্রয়োজন তাই করতে হবে। বের করতে হবে তার আসল হ্যান্ডেলার কে ছিল, সে কার নির্দেশে এই কাজ করেছে, তাকে কত টাকার প্রলোভন দেখানো হয়েছিল, তার ব্যাংক অ্যাকাউন্ট, তার পেছনের গত কয়েক মাসের কল লিস্ট এবং বর্ডার ক্রস করা কোনো ব্যক্তির সাথে তার যোগাযোগ ছিল কিনা, সবকিছু চুলচেরা বিশ্লেষণ করতে হবে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মতো ভয়ঙ্কর নেটওয়ার্ক যে বাংলাদেশকে উই পোকার মতো কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, সেই জঞ্জাল পরিষ্কার করাই এখন সময়ের দাবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। আমরা আশা করব এই তদন্ত যেন কোনোভাবে মাঝপথে থেমে না যায় বা ধামাচাপা পড়ে না যায়, কারণ এর সাথে জড়িয়ে আছে আমাদের প্রিয় মাতৃভূমির অস্তিত্ব ও স্বাধীনতা। সুপ্রিয় দর্শক, প্রধানমন্ত্রীর দফতরে এই রেড টেলিফোনের তার চুরির ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি কেবলই একটি চুরির ঘটনা, নাকি এর পেছনে ভারতের রয়ের কোনো গভীর গোয়েন্দা নজরদারির ফাঁদ পাতা হয়েছে বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের রাজনীতি, কূটনীতি এবং অজানা সব ষড়যন্ত্রের পেছনের আসল সত্য ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং দেশের স্বার্থে বন্ধুদের সাথে শেয়ার করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সচেতন থাকবেন এবং দেশের প্রতি ভালোবাসা রাখবেন। আল্লাহ হাফেজ।